দর্শক, একটা পোস্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন যে উনি ইরানের পাশে কোনো একটা দ্বীপেতে নাকি অ্যাটাক করেছেন বা করিয়েছেন। তো সেটা নিয়ে একটা লম্বা পোস্ট দেখতে পাচ্ছেন। আমি এটার ব্যাপারেই ডিটেল কথা বলবো। আমি ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে অনলাইনে নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, পেয়েছে। ব্রিগেডিয়ার দাস, আপনাকে সকালে আজকে আরও একবার কানেক্ট করলাম। একটা লম্বা পোস্ট দেখছি ডোনাল্ড ট্রাম্প করেছেন, যে কি মানে ইরানের পাশে কোনো দ্বীপকে নাকি অ্যাটাক করেছেন, যেটা বলতে চেয়েছেন কি ব্যাপারটা? দেখুন, কিছুদিন ধরে তো আমরা দেখছি যে ইরানে আর আমেরিকার যে যুদ্ধ, সেটা তো আজকে 14 দিন হয়ে গেল, 2 সপ্তাহ হয়ে গেল। এবং দুপক্ষই কিছু না কিছু করছে। আমেরিকা যেমন মিসাইল ছুটছে, ওদের নেভি ডুবিয়ে দিচ্ছে, এয়ারফোর্স ডুবিয়ে দিচ্ছে। ইরানও ড্রোন মেরে মেরে ওদেরকে অনেকটা ক্ষতিক্ষয় করছে, সেটা ওরা স্বীকার করছে না। বাট আমরা খবর পাচ্ছি, যেমন কিছু ফাইটার এয়ারক্রাফট গেছে, সেটা ওরা স্বীকারও করেছে। কালকে দেখলাম একটা রিফুয়েলিং এয়ারক্রাফট, মানে একটা এয়ারক্রাফট যেটা মাঝপথে আকাশে তেল ভরে, সেটা গেছে। কিছু জাহাজ গেছে, কিছু মানুষজনও মারা গেছেন, এবং একটা মার্চেন্ট নেভির বাণিজ্যের জাহাজও গেছে এগুলো। আর একটা বড় রাডার, মানে যেটার মানে কয়েক হাজার কোটি টাকা দাম ভারতের মুদ্রায়, থার্ড অ্যান্টি এয়ার ডিফেন্স, সেই রাডারও গেছে। প্লাস বেসের ক্ষয়ক্ষতি হয়েছে প্রত্যেকটা গালফ বেসে। এবং এইগুলো আমেরিকা অতটা না মানলেও হচ্ছে। এবং সেখানে কোথাও একটা এই হরমুজ চ্যানেলে তেল আটকে রাখার জন্য একটা বেপরোয়া ভাব হয়ে গেছে ট্রাম্পের। কারণ তেলের দাম বেড়ে গেলে রাশিয়াকে উনি বলেছেন যে তোমরা তেল বিক্রি করো যাতে দামটা সামলানো যায়। এবং সেটাতে রাশিয়া তো হেসে মরছে, কারণ তারাই আটকে ছিল, আবার তারাই বিক্রি করছে। এবং সেইখানে যখন আটকে ছিল বলেছিল যে যে রাশিয়ার তেল কিনবে সে ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে মদত করছে। আর এখন রাশিয়ার তেল কিনতে বলছেন ট্রাম্প বাবু। তার মানে বুঝুন মানে কি, কোথায় গিয়ে দাঁড়িয়েছে পৃথিবীটা। এই এই বেপরোয়া ভাবটার থেকে দেখছি আমেরিকার থেকে কিছু অ্যাকশন এসছে। কারণ লিডারশিপ তো মরেনি। তো আমেরিকা কি বলছে, ওনার নাকি ওই মোস্তাবা, উনি রিসেন্টলি একখানা ইন্টারভিউ দিয়েছেন, অডিও পাঠিয়েছিলেন, ভিডিও দেননি। এবং তাতে উনি বলেছিলেন যে এই হরমুজ প্রণালী আমি বন্ধ করে দিলাম, বাকি আমাদের আশেপাশের দেশগুলোর সাথে আমি শত্রুতা চাই না। তারা যদি আমেরিকাকে রাখে তাহলে শত্রুতা করব, তারা যদি ছেড়ে দেয় আমেরিকাকে, আমরা এই শত্রুতা করব না। এবং আরো একটা কথা বলেছিলেন যে না, আমেরিকা বলেছে যে উনি সামনে আসছেন না, কারণ ওনার গায়ে বোম লেগেছে আমাদের, এবং উনি বিকৃত হয়ে গেছেন, তাই জন্য মানে মানে ওনার মানে চেহারা খারাপ হয়ে গেছে, তাই জন্য আসছেন না, ইঁদুরের মতো লুকিয়ে আছে। যেই এই কথাটা বলেছে আমেরিকা, সঙ্গে সঙ্গে ইরানের থেকে মেসেজ গেছে যে আমাদের লিডার তো ভালোই আছে, তোমাদের লিডাররা এপস্টিম ফাইলে ফুর্তি করে, গিয়ে দেখো। তো সোজাসুজি ট্রাম্পকে অ্যাটাক করেছে। তারপরে আরেকটা ব্যাপার হয়েছে, আমেরিকা $10 মিলিয়ন, মানে 1 মিলিয়ন মানে আমাদের মুদ্রায় ধরুন 10 কোটি, হ্যাঁ না, $5 মিলিয়ন এরকম কিছু দেবে বলেছে একটা যে মানুষ এই মোস্তাবার খবর দিতে পারবে কোথায় আছে। এটা বড় টাকা। সঙ্গে সঙ্গে ইরান বলেছে আমরাও যে আমাদের খবর দিতে পারবে আমেরিকার বেসে কোথায় কোথায় কি লুকিয়ে আছে তাদের টাকা দেব। তো এই তু তু মে বলে হিন্দিতে, এটা চলছে এখন। কিন্তু সেইটা ছাড়া কালকে দেখলাম হুঙ্কার দিল আমরা কিন্তু অনেক কিছু করব আরো। এবং তারপরে সকালে সারা পৃথিবী জানতে পারলো কালকে একটা বড় পদক্ষেপ নিয়ে নিয়েছে আমেরিকা। সেটা হচ্ছে একটি, যেটা আজকের সাবজেক্ট, যেটা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করলেন, একদম যথার্থ প্রশ্ন করেছেন। এখন অবধি কোনো টিভি চ্যানেল অত জানেও না এই ব্যাপারটা। তো এইবার ওনারা অ্যাটাক করে দিয়েছে একটা দ্বীপকে। এই দ্বীপটা ইরানের কাছে। এবং অ্যাটাক করার পরে ট্রাম্প যেমন করে টুইট করেন, উনি তো টুইট করেন না, ওনার নিজস্ব একটা চ্যানেল আছে, সেটাতে সেটাতে পৃথিবীবাসীকে জানিয়েছেন যে আমি এই অ্যাটাকটা করলাম এই দ্বীপটাতে। খালি এই দ্বীপের মিলিটারি টার্গেট যেগুলো, মানে গানস, রাডার, এগুলোকে আঘাত করেছি। এখনো তেলের টার্গেটটাকে আঘাত করিনি, কারণ আমি খুব ভালো মানুষ। তারপরে স্বভাবসিদ্ধ বলিতে নিজের ঢোল পিটিয়েছেন, আমাদের আর্মি বেস, আমাদের ডিফেন্স বেস, আমাদের এই বেস। তারপরে বলেছেন ইরান যদি হরমুজ প্রণালী না খোলে তাহলে কিন্তু আমি এই তেলটাকে অ্যাটাক করে দেবো। এইবার এই ব্যাপারটা কি, একটা ছোট্ট দ্বীপ আছে ইরানের উপকূলে, সেই দ্বীপটার নাম খার্গ আইল্যান্ড, KHARG, খার্গ, বা ক্ষয় আকার গয় রফলা, খার্গ।
এই খার দ্বীপটি হচ্ছে, আপনি যে স্ট্রেট অফ হরমুজ রেগুলার দেখান ম্যাপে, যেটা পারস্য গালফ, পার্সিয়ান গালফ আর ওমান গালফের মাঝখানে স্ট্রেট অফ হরমুজ, তার থেকে অনেকটা উত্তরে, আপনি বলতে পারেন উত্তর পূর্বতে, ইরানের উপকূলের কাছে, ইরানের বাসরা বলে একটা পোর্ট আছে তার কাছে, তার থেকে ধরুন 50 কিলোমিটার দূরে, এবং এইটা দ্বীপ, এবং এই দ্বীপটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। এই দ্বীপটা দিয়ে হচ্ছে আপনি বলতে পারেন ইরানের হৃৎপিণ্ড। কেন বলছি এই কথা? ইরানে যত তেলের খনি আছে, যত তেলের শোধনাগার আছে, তারা সমস্ত কিছু করে পাইপলাইন দিয়ে এই দ্বীপটাতে পাঠায়, এবং এই দ্বীপটাতে প্রচুর পাইপলাইন আছে, কিছু বড় বড় স্টোর করবার মতো, তেল স্টোর করবার মতো জায়গা আছে, কিছু আপনি যদি দেখেন উপর দিকে দ্বীপটার একটা এয়ারপোর্টের মতো আছে, এয়ারফিল্ড, আর দেখবেন, আর নিচের দিকে আপনি যদি দেখেন, হ্যাঁ আপনি তো তীর লাগিয়ে দিয়েছেন, তো উপর দিকে দেখবেন আর নিচের দিকে যদি দেখেন, দেখবেন যে একটা জাহাজ লাগানোর মতো লম্বা সরু এগিয়ে গেছে সমুদ্রের দিকে। এইখান দিয়েই ইরানের তেলের 90-95% পৃথিবীর মানুষ যারা কেনে, তারা এই দ্বীপটার সাথেই বাণিজ্য করে, ইরানের সাথে করে না। কেন করে না? ইরানের যে সমুদ্রটা আছে ওটা একটু অগভীর, ওইখানে যুদ্ধ মানে বড় বড় তেলের ট্যাঙ্কার, যেটা আমরা বলি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার, VLCC, সেগুলো যেতে পারে না, আটকে যাবে, চড়ায় আটকে যাবে। যেমন বলছি একটা সাইডের কথা, যে আমি ব্রহ্মপুত্র যখন পার হতাম, তো আমাদের গাড়ি টাড়ি নিয়ে নৌকায় বসে পার হতাম, ওখানে আবার গাড়ি চালিয়ে বেরিয়ে যেতাম, মাঝে মাঝে আমরা চড়ায় আটকে যেতাম। চড়ায় আটকে গেলে কিছু করার নেই, 3-4 ঘন্টা বসে থাকতাম, যখন আবার একটু জোয়ার আসতো তখন আবার পার হয়ে যেতাম। তো এই চড়ায় আটকে যাবে বলে এই দ্বীপটাতে আর কি অনেক গভীর সমুদ্র বলে ওরা এই এরকম বানিয়ে রেখেছে, জেটি বলে যেটাকে, আমরা যেগুলো লঞ্চ ঘাট বলি, সেখানে সমুদ্রে বড় বড় জাহাজগুলো আসে আর ওরা পাইপলাইনে ভরে। এইবার হচ্ছে এই দ্বীপটা কত বড়, রাফলি ধরুন এটা ইরানের উপকূল থেকে 25-30 কিলোমিটার দূরে, হরমুজ প্রণালী যেটা, সেটার থেকে প্রায় 400 কিলোমিটার দূরে উপরে, এবং রাফলি ধরুন 8 কিলোমিটার বাই 3 কিলোমিটার, এটা 7.5 কিলোমিটার বাই 4 কিলোমিটার হতে পারে, আমি ফিপে দিয়ে মারছি না, আমি আপনাকে একটা আইডিয়া দিচ্ছি, বিশাল বড় কিছু না, 20-22 স্কোয়ার কিলোমিটার এই দ্বীপটা। এবার এই দ্বীপে আছে এয়ারস্ট্রিপ, আছে জেটি, আছে বন্দর, আছে বিশাল তেলের কারখানা, মানে মানে স্টোরেজ, এবং আছে IRGC, এই দ্বীপটাকে সম্পূর্ণভাবে সুরক্ষা দেয়, আছে প্রচুর সৈন্য সামন্ত। এইবার আপনি আমাকে প্রশ্নই করতে পারেন যে এতই যদি আছে, তো এতদিন আমেরিকা কেন মারেনি, বা ইসরায়েল কেন মারেনি? ইসরায়েল তো মেরেছে তেলের খনিগুলোকে, 30টা তেলের খনিকে একদিন মেরেছে, সেটা নিয়ে আমেরিকা ইসরায়েলের একটু মন খারাপ কথা হয়েছিল, আপনার চ্যানেলে আমি বলেছি। তাহলে কেন মানেনি? কারণ এই দ্বীপটার তেলের ব্যবসাটাকে যদি মারে, তাহলে ইরানের তেল শেষ হয়ে যাবে, ওটাকে আর তৈরি করতে মাসের পর মাস লাগবে, বছরও পড়ে যেতে পারে। তাহলে যে তেলের আকালটা চলছে সেটা পার্মানেন্ট হয়ে যাবে। দ্বিতীয়, আমেরিকার নিজেরও ইচ্ছা আছে যদি এখানে আসি তো এই তেলটা আমরাও ব্যবহার করব। তৃতীয়, এই তেলটা কে কেনে? আমরা তো কিনি না, আমেরিকা তো মানা করে দিয়েছে, কেউ তেল কিনলে তার উপরে ট্যারিফ লাগিয়ে দেবে ইরান থেকে, কেউ তো কেনে না। কে কেনে? চায়না। চায়নার 90% তেল এখান থেকে যায়, এবং এই দ্বীপটার থেকে হরমুজ প্রণালী দিয়ে আসে, হরমুজ প্রণালী দিয়ে ভারতের পাশ দিয়ে, মালয়েশিয়ার মাঝখান দিয়ে, স্টেট অফ মালাক্কা দিয়ে চীনে পৌঁছে যায়। এইবার শুনছি নাকি চায়না এই দ্বীপটার থেকে তেল নিয়ে রোডে করে পাকিস্তান হয়েও পাঠাতে পারে, বাই রোড চায়নাতে যাবে, সেসব আলাদা কথা, যে এই মানে এই ঝুট ঝামেলার মধ্যে যাবে না। কিন্তু এখন তো এই দ্বীপটাতে যদি মেরে দেয়, তেল ফিনিশ, তেল যদি শেষ হয়ে যায়, তাহলে চায়নারও আগে, তখন চায়না কি কিছু বাধ্য হবে যুদ্ধে জয়েন করতে চায় না, এখন অব্দি যে গায়ে বাঁচিয়ে চলছে সেটা বাধ্য হবে। এবার আপনাকে বলি যে এই জন্য এখন অব্দি ইসরায়েল বা আমেরিকা এই দ্বীপটাতে মারেনি, এবং আজকে যেটা আপনি সকাল সকাল দেখাচ্ছেন ওটাতে ট্রাম্প কি বলছে, আমি খুব ভালো মানুষ তাই জন্য মারিনি, ভদ্রতার খাতিরে, ডিসেন্সি, আমি ভালো ভদ্র তাই জন্য মারিনি তেলটাতে, কারণ তোমাদের তেলটাতে আঘাত করিনি। এবার আপনি এর আগে যুদ্ধ কি হয়নি? যুদ্ধ হয়েছে ইরানে এর আগে, অনেক আগে, মানে
আমার ছোটবেলায় আর কি, হ্যাঁ, আপনারা তো ছিলেন না হয়তো, তখন ইরান তাদের এমবাসিতে প্রায় 60-70 জন আমেরিকান এমবাসির লোকদের তেহরানে আটকে দিয়েছিল, কবজা করে দিয়েছিল, মানে যেটাকে বলে গৃহবন্দী, এবং আটকে দিয়েছিল পুরো, মানে একদম ক্যাপচার। বিরাট অশান্তি হয়েছিল। তখনও এই দ্বীপটাকে আমেরিকা মারেনি, বাকি খুব মেরেছে। ইরান ইরাক যুদ্ধের সময় মারেনি। এই দ্বীপটাকে এরা বাঁচিয়ে রেখেছে এই জন্য যে এই দ্বীপটা হচ্ছে একটা রেড লাইন বা শেষ কথা, এরপরে আর কিচ্ছু করার থাকবে না, তখন বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। তো এইখানে ট্রাম্প একটা হিন্ট দিয়েছে কালকে, এটা একটা বড় ডেভেলপমেন্ট, এই দ্বীপটাকে আঘাত করে, যে এইবার আমরা তোমাদের এমন জায়গায় মারবো যে তোমরা শেষ হয়ে যাবে। এবার ইরান কি বলছে? ইরান বলছে আমরা প্রস্তুত আছি, এবং ইরান একটা আশা করছে বা আশঙ্কা করছে, এবং তার কিছু আমি ইন্ডিকেশনও পাচ্ছি নানান জায়গার থেকে, যে আমেরিকা তার স্পেশাল কিছু ফোর্সকে এখানে লাগাবে, মানে পদাতিক বাহিনী ঢুকবে, যেটাকে আমি বারবার আপনার চ্যানেলে বলি ব্রুটস অন গ্রাউন্ড। মানে এতক্ষণ অব্দি হাওয়ায় মিসাইল মারলাম, হাওয়ায় মিসাইল ফাটিয়ে দিল, ওখানে 2টো বম মারলাম, ওটা মারলো, নেভিতে টর্পেডো মারলাম, তো এখানে একটা নেভির জাহাজ উড়িয়ে দিল, স্কুলের বাচ্চাদের আমেরিকা ওটা মারলো, তো ওরা কাউকে মারলো, এই চলছিল। কিন্তু বুটস অন গ্রাউন্ড যদি আসে, যেটা আমি ইন্ডিকেশন পাচ্ছি, আমেরিকার প্রেসিডেন্টের ডাইরেক্ট কথা শুনছি নানান চ্যানেলে, উনি হিন্ট দিচ্ছেন, তাহলে এই দ্বীপটাকে ওরা হয়তো ফিজিক্যালি নিতে পারে। সেটা নিলে তারা কত বড় যুদ্ধে ফাঁসবে সেটা আমি এখন বলছি না, বাট গেরিলা যুদ্ধ ইরাকের বড় যুদ্ধে ফেসে যেতে পারে আর কি। এবার আমেরিকা তাদের মতো করে, যেমন করে আপনার ভেনেজুয়েলাতে হেলিকপ্টার নিয়ে অ্যাটাক করেছিল, মানুষ নিয়ে গিয়েছিল, সোজা তুলে এনেছে, এই দ্বীপটার তার প্ল্যান থাকতে পারে। বাট এখন অব্দি আমেরিকার প্রত্যেকটা প্ল্যান আমি বলবো না যে খুব বড় সাকসেস হয়েছে, আবার একেবারে ফেলিয়ার হয়েছে, তাও না, এত সৈন্য সামন্ত নিয়ে এসছে, তো কিছু তো হবেই। এবার এই এই দ্বীপটাতে 30 মিলিয়ন ব্যারেল মতো মানে তেল রাখা থাকে, এবং এই পার ডে প্রায় 10 মিলিয়ন ব্যারেল নাকি এখান দিয়ে লোড হয়। এবার এইটা যদি আটকে যায় তাহলে একটা বড় ব্যাপার হবে, এবং খেলা অ্যাকচুয়ালি ঘুরে যাবে। সেইখানে আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি, আপনি বললেন না যে কি যুদ্ধে ফাঁসবে, গেরিলা যুদ্ধ। আমার তো কোথাও মনে হচ্ছে যদি ওই জায়গাটা, আপনি যেটা বললেন যে চীন তো মানে পুরো তেলটাই কার্যত এখান থেকে নিয়ে যায়, তো চীন তার মানে তো এবার আর চীন কি ছাড়বে? চীন তো এবার তাদের এতে টান পড়বে, তো চীন তো ডিরেক্টলি যুক্ত হয়ে যাবে, তখন তো পুরোপুরি বিশ্বযুদ্ধ যেটা বলি সেই দিকে চলে যাবে, আমার যেটা কোথাও মনে হচ্ছে। একদম যথার্থ। 2-3টে জিনিস, 2-3টে কারণের জন্য কেউ এই দ্বীপটাকে মানে না, কারণ এটা হৃৎপিণ্ড। এখানে মারলে ইরান ঝুলির থেকে এমন কিছু বার করতে পারে যেটা আমরা মরার আগে বার করি, ঠিক আছে? যেমন একটা শেষ চেষ্টা করে মানুষ, সেরকম এমন কিছু মারণাস্ত্র বার করতে পারে, যেটা নিয়ে আগেও আমি আপনাকে বলেছি যে নানান রকম আন্দাজ দিচ্ছে লোকেরা যে ইরানের কাছে যে ইউরেনিয়াম আছে সেটা দিয়ে পারফেক্ট নিউক্লিয়ার বোম না বানানো গেলেও একটা পারমাণবিক একটা কিছু ভজঘট করে ওরা করে দিতে পারে। এটাও শুনতে পাচ্ছি চায়না, রাশিয়া, নর্থ কোরিয়া নাকি মানসিকভাবে সাপোর্ট করে ইরানকে। এবং চীনের, আপনি যেটা বললেন, সোজাসুজি চীনের মুখ থেকে খাবার কিনে নেওয়া হবে, এবং চীন ভারতের মতো একটি গ্রোয়িং কান্ট্রি, যেসব গ্রোয়িং কান্ট্রি, বাড়ন্ত বাচ্চা যারা বা বাড়ন্ত দেশ, তাদের খাবার রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে। আমি যৌবনকালে যেটা খেতাম এখন সেটা খাই না। তো আমেরিকার অত তেল দরকার নেই, ওরা কিনে রাখে, রিজার্ভ বানিয়ে রাখে। বাট বাট অনুন্নত কান্ট্রি যারা উন্নত হচ্ছে, উন্নত থেকে উন্নতর হচ্ছে, তাদের প্রচুর রিকোয়ারমেন্ট। তো চীন খুব বড় জায়গায় রিকোয়ারমেন্টে, ভারতও খুব বড় জায়গায়। এবার ভারতকে ধামাচাপা দেওয়া হয়েছে রাশিয়ান তেল নিয়ে, এবং ভারত নিজের মতো করে কিছু কিছু ব্যবসা বাণিজ্য করছে, কিছু কিছু জাহাজ ঢোকাচ্ছে লায়াজান করে ইরানের সাথে, এবং সেটা একটা ভালো দিক। কিন্তু এইখানে সত্যি চীনের হাতে ঘা লাগবে, এবং চীনের কাছে আর কোনো উপায় থাকবে না এই যুদ্ধে জড়িয়ে যাওয়ার ছাড়া। প্লাস ইরানের যেটা অয়েল ইকোনমি সেটা শেষ হয়ে যাবে এইখানে যদি সত্যিকারের ওরা করে। এখন অব্দি করেনি, কিন্তু এই জায়গাটাকে আটকে রেখে দিয়েছিল, এই জায়গাটাকে বাঁচিয়ে রেখে দিয়েছিল। এটা তুরুপের শেষ তাস মারবো। এবার ট্রাম্প অধৈর্য হয়ে যাচ্ছে, বারবার লোক মরছে বলে, এবং তখন ওরা কালকে যেমন ওই তেল পেট্রো এটিএফ ভরবার যে মিড এয়ার রিফুয়েলিং এয়ারক্রাফট সেটা গেছে, তার আগে ফাইটার এয়ারক্রাফট গেছে, অনেক কিছু গেছে। তো ফলে অধৈর্য হয়ে যাচ্ছে, এবং এইবার উনি যেটা টুইটও করেছেন, ভীষণ অধৈর্যের টুইট দেখলাম এটা। এবং আমেরিকার নানান লোক যেমন এখন ওনার নামে কত $1 মিলিয়ন দিচ্ছে,
50 কোটি টাকার মতো। তো এইটার মানে ডেসপারেশন। এবং এই ডেসপারেশন কেন হচ্ছে? উনি ভাবছেন যে এই লিডারকে মেরে দিলে কাজ হয়ে যাবে, এই লিডারকে মারলে আরো 4টা লিডার এগিয়ে যাবে। আমি তাদের নাম বলে দিচ্ছি আজকে। ইনার যদি আর কালকে না আসে, আলী রামজানি হবে নেক্সট খোমেনি। আমি আজকে নাম বলে রাখলাম, মিলিয়ে নেবেন 10 দিন পরে। যদি এনার কিছু হয়ে গিয়ে থাকে, কে হবে তখন বলবেন। আর 3 জনের নাম বলতে পারি। তো এইরকম ভাবে IRGC কে শেষ করা যাবে না, আর ড্রোনকে শেষ করা যাবে না, কারণ ড্রোন কুটির শিল্পের মতো। মানে আমি একটা রাফ এক্সাম্পল দিচ্ছি। ধরুন আমাদের দেশ কোনো বড় দেশের সাথে ঝগড়া করে বসলো, তারা আমাদের এয়ারপোর্ট ধ্বংস করে দিল, নেভি ধ্বংস করে দিল, সবকিছু ধ্বংস করে দিল, কিন্তু তারা আমাদের প্রত্যেকটা মারুতি গাড়ি তো ধ্বংস করতে পারবে না, ওগুলো তো আমরা তৈরি করি। আবার আমরা মারুতি গাড়ির দামে ড্রোন বানিয়ে যদি আকাশে পাঠাই, তো পাঠাতেই থাকবো। আর প্রত্যেকটা মানুষকে তো মারা যায় না, অত কোটি কোটি মানুষ, তাই না? তো ফলে কি হচ্ছে, যতক্ষণ না পদাতিক সৈন্যবাহিনী ঢুকবে এই আকাশ যুদ্ধে, ড্রোন ফ্যাক্টরিকে ওরা বন্ধ করতে পারবে না, আকাশ যুদ্ধে মানুষকে ওরা বন্ধ করতে পারবে না, গেরিলা ওয়ারফেয়ার বন্ধ করতে পারবে না। সুইসাইড মিশন এখনো আমরা ইরান থেকে দেখিনি। আবার এটা বলছি, আপনি লিখে রাখবেন এই কথাটা, যেটা একটা হিন্ট দিলাম। পাকিস্তান সুইসাইড মিশন করতে পারে, একটা ছোট্ট দেশ হয়ে, ইরান পারবে না? তাদের লোক নেই? এখন আমরা দেখিনি, হয়তো দেখব। আমরা বিশ্বযুদ্ধে দেখেছিলাম, জাপান থেকে প্লেন এসছিল, সোজা পার্ল হারবারে পৌঁছেছিল। একটা ভালো সিনেমা আছে, টোরা 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 বলে, কখনো দেখবেন। এবং অতটাই তেল ছিল পুরো ট্যাঙ্ক ভর্তি করে, যে পৌঁছানো যাবে, ফেরা যাবে না। তারা ফেরবার জন্য আসেনি বন্ধু, তারা এসছিল পৌঁছে যাই, প্লেন নিয়ে জাহাজের মধ্যে ঢুকে যাব। এবং তারা প্লেন নিয়ে জাহাজের মধ্যে ঢুকে গেছিল, এবং তারা এসছিল। তো সেটা কি অন্য দেশ পারে না? পারে। এবং সেটা মরণ কামড়, হয়তো অপেক্ষা করুন, হয়তো হবে। বাট ওনারা মনে হচ্ছে আমার কিছু ভুল স্ট্র্যাটেজি করছেন, বাট যুদ্ধটা আরো, যেটা আপনি বললেন, ঘোরেল জায়গায় চলে যাচ্ছে। এই খার্গ আইল্যান্ড সম্বন্ধে আমি জানতাম, কখনো কিছু বলিনি, কারণ তখন এই কথাগুলো বলবা কথাই ছিল না, কারণ জায়গাটা যে এখানে পৌঁছাবে। বাট উনি বলছেন হরমুজ চ্যানেল ক্লিয়ার না করলে আমরা এখানে তেল ধ্বংস করে দেবো। উনি বুঝেই বলছেন, কিন্তু এমন না যে উনি জানেন না যে তাতে কি হবে। তাতে পৃথিবী ঘেটে যাবে, এবং আমরাও একটা ভারতবর্ষ যেহেতু, আমাদেরও তেলে অনেক কিছু, আরো অনেক ঝামেলা হয়ে যাবে, যুদ্ধে সবাই জড়িয়ে যাবে, এবং তাতে আমাদের মুদ্রাস্ফীতি ঘটবে, সবার ঘটবে, এবং সেখান থেকে বেরিয়ে আসাটা সহজ হবে না। মানে তখন সার্ভাইভাল আমাদের একটা বড় প্রশ্নের মুখে আসবে। মানে যে মোটরসাইকেলে করে আমরা বাজার যাই, যে গাড়িতে করে অফিস যাই, সেগুলো তখন ব্যবহার করতে পারবো না যদি 4 গুণ 5 গুণ দাম হয়। ইরান তো বলেছে আমরা তেলের দাম $200 করেই ছাড়বো। আমি আপনাকে বলছি $200 করতে হবে না, তেলের দাম $150 যদি কোনোদিন হয়, তাহলে আমাদের জীবনযাত্রাটা ওই রসগোল্লা আর বিরিয়ানির বাইরে অন্য কোথাও চলে যাবে। বুঝতে পেরেছি, এ খুব জটিল একটা সমস্যা, এবং এর জেরে আমরা ভুগছি সাধারণ মানুষ। অসংখ্য ধন্যবাদ। সকাল সকাল একটা ব্যাখ্যা আপনি দিলেন, খুব সিরিয়াস একটা পয়েন্ট উল্লেখ করেছেন, যে সত্যি যদি ওখানে অ্যাটাক হয়, তার জেরে কি হবে, যুদ্ধের পরিস্থিতি একটা ভয়ঙ্কর দিকে যাবে, এবং তার জেরে হয়তো আরও অনেক 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 ভুগতে হবে। দেখা যাক কি হয়। অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য। পরে আবার আপনার সঙ্গে যোগাযোগ করব। ভালো থাকবেন। দর্শক শুনলেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস, উনি একটা ব্যাখ্যা দিলেন এই যে খার্গ আইল্যান্ড, সেখানের ব্যাপারে যে ট্রাম্পের যে নজর, কিন্তু নজর যদি উনি পুরোপুরি দেন, সত্যি একটা চিন্তার বিষয় যে এরপর কি দাঁড়াবে পরিস্থিতি। এখন চীন যদি ডিরেক্টলি যুক্ত হয়ে যায়, কারণ তাদের স্বার্থে আঘাত লাগবে, তো তখন কোন দিকে যাবে? মানে সেই বিশ্বযুদ্ধ যেটা বলছি, এমনিতেই একটা অর্থনৈতিক বিশ্বযুদ্ধ শুরু হয়েই গেছে বলা যায়। তো এরপর ডিরেক্টলি যদি আর একটা নিউক্লিয়ার কান্ট্রি চীন, তারা যদি যুক্ত হয়ে যায়, জানি না কোন দিকে যাবে পরিস্থিতি। দর্শক বলবেন যা বলার, এবং কি করণীয়, ভারতের কি অবস্থান নেওয়া উচিত। দর্শক অবশ্যই ব্যাখ্যা দেবেন বা মন্তব্য করবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।